11 জন মানুষ, একটা পরিবার, একটাই বাড়ি, আর একটাই রাতের মধ্যে সবাইকে পাওয়া গেল ঝুলন্ত অবস্থায়, চোখ বন্ধ, মুখ বন্ধ, হাত বাঁধা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ওদের মৃত্যু ছিল না, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ওই ডায়েরিগুলো। ডায়েরি দেখে এমন মনে হচ্ছিল যেন আগে থেকেই লেখা রয়েছে এই মৃত্যুর গল্পগুলো। এটা কি মাস সুইসাইড, নাকি একটা পরিকল্পিত মার্ডার, নাকি কোনো অদৃশ্য শক্তি পুরো পরিবারকে নিয়ন্ত্রণ করছিল মৃত্যুর পর থেকে? আজ আমরা ঢুকতে চলেছি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনার মধ্যে একটা, বুরারি ডেথ মিস্ট্রি। 1 জুলাই 2018 দিল্লির বুরারি এলাকায় সাধারণ একটি পরিবার, ভাটিয়া ফ্যামিলি। সবাই ওদের চিনত, হাসি খুশি, সফল, ধার্মিক, সবকিছুই দেখতে একদম সাধারণ। কিন্তু সেই সকালে সবকিছু বদলে গেল। প্রত্যেক দিনের মতো দুধওয়ালা বাড়ির সামনে আসে, কিন্তু দোকান বন্ধ, দরজা বন্ধ, কোনো সাড়া নেই। প্রতিবেশীরা চিন্তিত হয়ে পড়ে। কেউ একজন ছাদে উঠে দেখার সিদ্ধান্ত নেয়, আর তারপর সে যা দেখে তা আজও মানুষের ঘুম উড়িয়ে দেয়। বাড়ির মধ্যে 11টা মৃতদেহ একসাথে ঝুলছে, যেন কেউ পুতুলের মতো ওদের সাজিয়ে রেখেছে। সবচেয়ে ছোট 15 বছর বয়সী, সবচেয়ে বড় 77 বছর বয়স। 3 প্রজন্মর একটা পরিবার একটা রাতেই শেষ। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এখনো বাকি ছিল। কাউকে জোর করে ঢুকতে হয়নি ওই বাড়িতে, কারোর সাথে লড়াই হয়নি, আর তার থেকেও ভয়ঙ্কর, ওরা নিজেরাই এই মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ যখন ঘরে ঢুকলো, সবাই স্তব্ধ হয়ে গেল। দৃশ্যটা যেন কোনো হরর সিনেমার সিন। 10 জন ঝুলছে লোহার গ্রিল থেকে, চোখ কাপড় দিয়ে বাঁধা, মুখে টেপ, হাত পেছনে বাঁধা। আর 77 বছরের নারায়ণী দেবী, তাকে পাওয়া গেল আলাদা ঘরে মৃত। পুলিশ প্রথমে ভেবেছিল এটা নিশ্চয়ই মার্ডার, কিন্তু কোনো ফোর্স এন্ট্রি নেই, কোনো ছুরি নেই, কোনো রক্ত নেই, কোনো চিৎকার শোনেনি প্রতিবেশীরা, যেন সবাই নিজেদের ইচ্ছায় মৃত্যুর দিকে হেঁটে গেছে। তদন্তের সময় পুলিশ এমন কিছু খুঁজে পায় যা পুরো কেসটাকে আরো ভয়ঙ্কর করে তোলে। 11টা নোটবুক, শর্ট শর্ট পেজ, আর সেখানে লেখা ছিল আজব নির্দেশ, রিচুয়াল, নিয়ম, তারিখ। আর কিছু লাইন পড়ে পুলিশের গা কাটা দিয়ে ওঠে। ডায়েরিতে লেখা ছিল, পরিবারের ছোট ছেলে লালিত ভাটিয়া প্রতিদিন কথা বলতো তার মৃত বাবার সাথে। হ্যাঁ, মৃত বাবার সাথে। ললিতের দাবি ছিল তার বাবা মৃত্যুর পরও তাকে নির্দেশ দিতেন, তাকে পথ দেখাতেন, পরিবারকে রক্ষা করতেন। আর আস্তে আস্তে পুরো পরিবার এই কথায় বিশ্বাস করতে শুরু করে। বাবার মৃত্যুর পর ললিত অনেক বদলে গেছিল, চুপচাপ, নিজেকে আলাদা করে ফেলেছিল। তারপর একদিন সে বলল তার বাবা তার মধ্যে প্রবেশ করেছেন, আর রাত হলে তার সাথে তিনি কথা বললেন। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু পরিবারের বিজনেস ভালো হতে লাগলো, টাকার অভাব দূর হলো, সবকিছু যেন ঠিক হতে লাগলো। আর সেখানেই শুরু হলো পরিবারের ভয়ঙ্কর বিশ্বাস। পরিবার মনে করতে লাগলো ললিত নয়, তার মৃত বাবা ওদের পরিচালনা করছে। কিন্তু পুলিশ যখন বাড়িটাকে আরো ভালো করে দেখছিল,
আরো ভালো করে তদন্ত করছিল, তখন তারা লক্ষ্য করলো এমন একটা জিনিস যা আজও বুড়ারি মিস্ট্রির সবচেয়ে ভয়ঙ্কর অংশ হিসেবে পরিচিত। বাড়ির পেছনের দেওয়ালে ছিল 11টা পাইপ। হ্যাঁ, ঠিক 11টা পাইপ। যতজন পরিবারের সদস্য মৃত অবস্থায় পাওয়া গেছিল, পাইপের সংখ্যাও ছিল ঠিক ততটাই। প্রথমে এটা সাধারণ কনস্ট্রাকশনের অংশ বলে মনে হয়েছিল, কিন্তু পরের দিকে লোকেরা এটা ভয়ঙ্কর মিল খুঁজে পায়। 11 জন মৃত, 11টা পাইপ। আর পাইপগুলো একই রকম ছিল না। 7টা পাইপ ছিল একদিকে বাঁকানো, আর 4টে পাইপ ছিল অন্যদিকে, ঠিক যেমন পরিবারের পুরুষ এবং মহিলা সদস্যের সংখ্যা। আর তার থেকেও ভয়ঙ্কর বিষয় হলো, কিছু পাইপের মুখে লোহার জাল লাগানো ছিল, আর কিছু পাইপ খোলা ছিল। লোকেরা দাবি করতে শুরু করে এগুলো নাকি পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি, যেন বাড়ির দেওয়ালে মৃত্যুর আগে থেকেই তাদের চিহ্ন তৈরি করে রাখা হয়েছিল। কিন্তু এটাই শেষ নয়। পাইপগুলোর নিচে পুলিশ এমন কিছু খুঁজে পায় যা আরো ডায়েরির কথাটাকে সত্যি বলে মনে করায়। তদন্তের সময় জানা যায় পাইপগুলো কোনো গুপ্ত তান্ত্রিক ক্রিয়ার জিনিস নয়। ডায়েরিতে বারবার লেখা ছিল, বট গাছের ঝুড়ি যেমন নিচে নেমে আসে, তেমন করে জীবনের শক্তি প্রবাহিত হবে। অনেক ইনভেস্টিগেশনের পর বোঝা যায় পাইপগুলো ছিল সেই বট গাছের প্রতীক। বাড়ির মালিক লালিত ভাটিয়া নাকি নিজের হাতে এই ডিজাইনের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু ইন্টারনেটে এমন সোশ্যাল মিডিয়াতে লোকেরা অন্য কথা বলতে শুরু করে। তারা বলল 11টা পাইপ কখনো কোইন্সিডেন্স হতে পারে না। 11 জন মানুষ, 11টা পাইপ, 11টা ডায়েরি, সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল। আজও বুড়ারির বাড়ি ঢুকতে গেলে সেই 11টা পাইপ দেখা যায়। আর অনেকের মতে ওই পাইপগুলো শুধু কনস্ট্রাকশন নয়, ওরা যেন একটা নিস্তব্ধ সাক্ষী সেই ভয়ঙ্কর রাতে, যখন একটা পুরো পরিবার বিশ্বাস করেছিল যে মৃত্যুর পরও কেউ তাদেরকে বাঁচাতে আসবে, কিন্তু আসেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এখনো বাকি। যদি এটা শুধু একটা রিচুয়াল হয়, তাহলে ডায়েরিতে কেন লেখা ছিল যে শেষ মুহূর্তে সবাই বাঁচতে পারবে? ললিত কি শুধু ভুল করছিল, নাকি সেও কোনো অদৃশ্য কণ্ঠের শিকার হয়েছিল? এবার আমরা কথা বলি ওই বট গাছের রিচুয়াল নিয়ে। ডায়েরির মধ্যে একটা রিচুয়ালের কথা বারবার লেখা ছিল, বট গাছের সাধনা। নির্দেশ ছিল, চোখ বেঁধে দাও, হাত বেঁধে দাও, একসাথে দাঁড়াও, ভয় পেও না। শেষ মুহূর্তে একটা অদৃশ্য শক্তি তোমাদের বাঁচিয়ে দেবে। ডায়েরিতে আরো লেখা ছিল, কোন গাছের ডাল থেকে ঝুলে থাকা হয়, তেমন করে দাঁড়াও। পুলিশের রক্ত হিম হয়ে গেল। যেভাবে তাদেরকে খুঁজে পাওয়া গেল, ডায়েরির নির্দেশের সাথে তাদের পুরো মিল ছিল। 30শে জুন 2018। পরিবার একসাথে ডিনার করে, হাসি মজা করে, আর প্রতিবেশীরা কোনো অস্বাভাবিক কিছু দেখেনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওরা নিজেরাই টুল কিনে এনেছে, রিচুয়ালের প্রস্তুতি নিচ্ছে। রাত বেড়ে যায়, তারপর এক এক করে সবাই চোখ বাঁধে, হাত বাঁধে, কানে কটন দেয়, আর টুলের উপর দাঁড়ায়। ওরা বিশ্বাস করেছিল মৃত্যু আসবে না, সেই মুহূর্তে কোনো অলৌকিক শক্তি ওদের বাঁচিয়ে দেবে। কিন্তু সেই অলৌকিক শক্তি আর আসেনি। আর পরের সকালে বুড়ারির ইতিহাস লেখা হয় রক্ত ছাড়া একটা ভয়ানক মৃত্যুর গল্প দিয়ে। আজও বুড়ারির সেই বাড়ি দাঁড়িয়ে আছে। আজও মানুষ সেখানে গেলে অস্বস্তি অনুভব করে। কিন্তু প্রশ্নটা এখনো রয়েই গেছে, এটা কি শুধু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল, নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তি পুরো পরিবারকে নিয়ন্ত্রণ করছিল? তোমাদের মতে বুড়ারি কেসের পেছনে কি ছিল? কমেন্টে জানাতে ভুলো না।
সবচেয়ে ভয়ঙ্কর ভূতেরা হয়তো সব জায়গায় বা সব বাড়িতে থাকে না, ওরা লুকিয়ে থাকে মানুষের মনের অন্ধকারে। আর আজ রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, তাহলে পেছনে ফিরে তাক